আমরা আগের যে ভিডিওটি বানিয়েছিলাম সেই ভিডিওটি বাস্তব সংখ্যা কি এবং বাস্তব সংখ্যার যে বিভিন্ন রকমের প্রকারভেদ হয়, যেমন স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, এগুলো নিয়ে বিষয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে তোমরা প্রথম যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটার সলিউশন পাবে। মানে প্রত্যেকটা অঙ্ক আমি কিন্তু কোষে দেখাবো। কোষে দেখি 1.1 ক্লাস 9-এর বাস্তব সংখ্যার। তো বেশি বকবক করব না, বেশি বকবক না করে ভিডিওটা শুরু করছি। প্রথম যে অঙ্কটা আছে, প্রথম অঙ্কটা হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলে। দেখো, এর আগে আমি আগের ভিডিওটিতে আমি ভালো করে বুঝিয়েছি, কিন্তু এখানে যে প্রশ্নটা আছে সেই শুধুমাত্র প্রশ্নটার উত্তরগুলো আমি দেবো। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা হতে হবে। p আর qটাকে পূর্ণ সংখ্যা হতে হবে এবং কিউটা শূন্য হলে কিন্তু হবে না, ঠিক আছে? এর সাথে আরেকটা কন্ডিশন আছে, আরেকটা শর্ত আছে, সেটা হলো পি ও কিউ এর মধ্যে, পি ও কিউ এর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকবে না। মানে পি আর কিউ এর যদি আমরা গসাগু বের করি, তাহলে গসাগুটা কিন্তু আমরা এক পাবো, ঠিক আছে? তাহলে তাদের আমরা কি বলবো? তাদের মূলদ সংখ্যা বলে, তাদের মূলদ সংখ্যা বলে, ঠিক আছে? এবার বলেছে চারটে এক্সাম্পল দিতে, উদাহরণ দিতে। যেমন মূলদ সংখ্যা, যেমন একটা 4 হচ্ছে একটা মূলদ সংখ্যা, কারণ 4টাকে আমরা 4/1 এইভাবে লিখতে পারি, p/q, ঠিক আছে? এছাড়া দেখো 2-এর 3, 15, 17, 3-এর 2, এগুলো সবই কিন্তু মূলদ সংখ্যার মধ্যেই পড়বে, ঠিক আছে? তো এটা কি প্রথম যে প্রশ্নটা, তার উত্তর এখানে আমি দিলাম, ঠিক আছে? দ্বিতীয় উত্তরটা দেখো কি বলেছে, শূন্য কি একটি মূলদ সংখ্যা? শূন্যকে p/q, যেখানে p এবং q যেটা আমি এখানে বলেছিলাম পূর্ণ সংখ্যা এবং q 0 নয়, p ও q এর মধ্যে এক ছাড়া অন্য সাধারণ উৎপাদক থাকে না। তা মানে p/q আকারে তোমাদের প্রকাশ করতে হবে শূন্যটাকে, যদি শূন্যটা মূলদ সংখ্যা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি উত্তরটা দেখি, তাহলে উত্তরটা হচ্ছে শূন্য একটি মূলদ সংখ্যা। শূন্য একটা মূলদ সংখ্যা, আমি বলছি শূন্য একটা মূলদ সংখ্যা। কেন বললাম? তাহলে সেটাকে p/q আকারে প্রকাশ করতে হবে। তাহলে শূন্যকে আমরা 0/q এই আকারে প্রকাশ করতে পারি, কারণ শূন্যকে যদি আমি 1 দিতে পারি, শূন্যকে আমি 2 দিতে পারি, যাই দিই না কেন, প্রত্যেকটারই কিন্তু মান শূন্যই হবে। এখানে কিউটা কিন্তু শূন্য হবে না, এবং পি ও কিউ এই দুটোরই পূর্ণ সংখ্যা হতে হবে। দেখো কিউটা পূর্ণ সংখ্যা এবং শূন্যটা তো পূর্ণ সংখ্যা, আগের দিনই আমি বলেছি। তার মানে শূন্যটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি, কারণ শূন্যটাকে p/q এই আকারে সাজানো সম্ভব, ঠিক আছে? এবার আমি আসি 3 নম্বর প্রশ্নটা। 3 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, নিচের মূলদ সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করো। সংখ্যা রেখা কি সেটা এখনও তোমাদের বলিনি, আমি বলে দিচ্ছি। যদি আমরা স্কেল দিয়ে তোমরা ড্র করতে পারো, খালি হাতেও ড্র করতে পারো। ধরো এই একটা রেখা, তার এইখানে মাঝখানটা 0 এবং পূর্ণ সংখ্যাগুলো হয় শুধুমাত্র, এবং তার ডান দিকটায় ধনাত্মক পূর্ণ সংখ্যা আর বাম দিকটায় ঋণাত্মক পূর্ণ সংখ্যা।
এদের কিন্তু অসীম হয়, ডান দিক বাঁ দিক দুটোই কিন্তু অসীম হবে, কোনো সীমা কিন্তু থাকবে না। এইখানে এই সংখ্যা রেখা এই পয়েন্টটা শূন্যকে রিপ্রেজেন্ট করে, শূন্য বলে। আবার এই পয়েন্টটা +1, এটা +2, এটা +3, তেমন বাম দিকে -1, -2, -3 এরকম করে চলতে থাকে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের এই যে এখানে 6টা 7টা দিয়েছি, তার মধ্যে আমি কয়েকটা তোমাদের করে দেখাচ্ছি, পুরোটা কিন্তু করছি না, কারণ এটা তোমরা নিজেরাও করতে পারবে। দেখো প্রথমটা দিয়েছে 7। 7কে যদি আমরা সংখ্যা রেখায় লিখি, তাহলে দেখো তোমাদের বাম দিকটা লেখার দরকার নেই, কারণ 7টা তো পজিটিভে আছে, ধনাত্মক আছে। তাহলে এখানে 0 যদি হয়, এখানে +1, এখানে +2, এখানে +3, এখানে +4, এখানে +5, এখানে +6, এখানে +7, তোমরা একটা এক্সট্রা লিখতে পারো বা দুটো এক্সট্রা লিখে দিতে পারো, +8, এখানে +9। এইখানে কিন্তু তোমরা অ্যারো সাইনটা অবশ্যই দেবে। ঠিক আছে, অ্যারো সাইনটা একেবারে শেষে কিন্তু তোমরা দেবে, দেখো আমি দিয়েছি। ওকে, তাহলে 7টাকে তোমরা কীভাবে রিপ্রেজেন্ট করবে, যেখানে +7 বলেছে শুধুমাত্র। তাহলে দেখো এই দিকটা কিন্তু তোমরা নেগেটিভ দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু এটা এইরকম অ্যারো দিয়ে দেবে। তাহলে +7 মানে এই অংশটা হচ্ছে +7, তাহলে এইখানে একটা অ্যারো দিয়ে দেবে এইরকম, এইটা হয়ে গেল +7কে রিপ্রেজেন্ট করছে। বা এখানে তোমরা গোল করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইবার দেখো খুব ভালো করে লক্ষ্য রাখবে, এখানে দেখো 3 নম্বরটা আমি করে দিচ্ছি। 3 নম্বরটায় কি বলেছে, 3-এর 5। তোমরা ভালো করে লক্ষ্য রাখবে, 3-এর 5 এই ভগ্নাংশটায় লসাগুটা কত, এই লসাগু বলছি, তোমার লবটা কত, লবটা হচ্ছে 3, আর হরটা কত 5। লব যখন ছোট হয় হরের থেকে, তখন তোমরা মনে রাখবে এই যে ভগ্নাংশটা আছে সেটা 1-এর থেকে কম। যদি পজিটিভে থাকে তাহলে 0 আর 1-এর মধ্যে, আবার যদি নেগেটিভে থাকে তাহলে 0 এবং -1-এর মধ্যে। ঠিক আছে, তাহলে সংখ্যা রেখাটা যদি আমি বিচার করতে চাই, এখানে একটু বড় করে এখানে সংখ্যা রেখার গ্যাপগুলো তোমরা রাখতে পারো। এখানে যদি 0 হয়, এখানে ধরো +1 দিলাম, কেন রাখবে সেটাও একটা বলে দেবো আমি, এখানে অ্যারো দিয়ে দেবে। ধরো এখানে 0, এখানে +1, এই দুটোর মাঝে হবে, তাই তো। এবার এই দুটোর মাঝে যদি হতে হয়, তাহলে প্রথমে লক্ষ্য রাখবে হরটা কত আছে, এখানে হরটা কত আছে 5 আছে। হরটা যদি 5 হয়, তাহলে মনে রাখবে আমাকে এই 0 থেকে 1 পর্যন্ত টোটালটাকে 5টা ভাগে ভাগ করতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5, দেখো 1, 2, 3, 4, 5, 5টা ভাগ হয়েছে। এইবার 0 থেকে শুরু করবে, ভালো করে খেয়াল রাখবে আমি কিভাবে বলছি। 0 থেকে শুরু করছো, এখানে দেখো 5টা ভাগ আছে, আমাকে ওপরে কটা আছে 3, তাহলে 0 থেকে শুরু করে 3টে ভাগ পর্যন্ত আমি যাব। তাহলে 1, 2, 3, তাহলে এই যে সংখ্যা রেখার এই অংশটা পেলাম, এই অংশটা কত 3-এর 5। গোল করে দিতে পারো, কোনো অসুবিধে নেই। বুঝতে পারলে? এইভাবে তোমরা যদি সংখ্যা রেখা থাকে, তোমরা এটাকে সহজে করতে পারবে। এইবার তোমাদের একটা ডাউট থাকতে পারে যে পরের অঙ্কটা যেটা দিয়েছে, সেই অঙ্কটা দিয়েছে 9-এর 2। 9-এর 2-এর কীভাবে করবে, তাই তো। 9-এর 2টাকে তোমরা সিম্পল, যদি এখানে দেখো লবটা বড় আছে হরের থেকে, তার মানে এটা 1-এর থেকে বড় হবে, কিন্তু 1-এর থেকে বড় কোথায় বসবে সেটা বুঝতে গেলে তোমাদের কি করতে হবে, তোমাদের প্রথমে এটাকে 4 পূর্ণ 1-এর 2 এইভাবে ভেঙে নেবে। এই যে 4টা আছে, এইটার থেকে তোমরা বুঝবে যে যদি পজিটিভে থাকে তাহলে +4 +5-এর মধ্যে থাকবে, আর যদি নেগেটিভে থাকে তাহলে কিন্তু -4 আর -5-এর মধ্যে থাকবে। ঠিক আছে, তো এখানে পজিটিভে আছে, তাহলে সেম তোমরা সংখ্যা রেখায় 0, এটা ধরো 1, এটা ধরো +2, এটা +3, এটা +4, এটা +5, এটা +6, তাহলে এই 4 আর 5-এর মধ্যে হবে। তাহলে 4 পূর্ণ 1-এর 2, 1-এর 2, তার মানে তোমাদের কি করতে হবে, এই যে 4-এর বেশি থেকে 4 থেকে 5-এর মধ্যে, এইটাকে তোমরা এবার এইভাবে দেখতে পারো, যেটা এইভাবে আমি দেখিয়েছিলাম, যে এটাকে 2 ভাগে ভাগ করব, কারণ হরটা হচ্ছে এখানে 2। তাহলে এটাকে 2 ভাগে ভাগ করে দিলাম, 1, 2, দুটো ভাগে ভাগ করলাম। এবার 2 ভাগের মধ্যে ক ভাগ নেব, 1 ভাগ নেব, কারণ লবটা এখানে 1 আছে। তাহলে এই
1 ভাগ নিলাম, মানে এই সংখ্যাটা বা এই রেখাটা হচ্ছে 9/2 বা 4×1/2। ঠিক আছে, এইভাবে তোমরা যদি লবটা হরের থেকে বড় হয় তাহলে এইভাবে করবে, লবটা যদি হরের থেকে ছোট হয় তাহলে তোমরা এইভাবে করবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই। নেগেটিভে হলেও তোমরা তাহলে নেগেটিভ সাইডে করবে, মানে লেফট সাইডে বাঁ দিকে করবে, বাকি প্রসেসটা কিন্তু সেম। এইবার দেখো পরের 4 নম্বরে কি কোশ্চেনটা দিয়েছে। 4 নম্বরের কোশ্চেনটা দিয়েছে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। দেখো সংখ্যা রেখায় বসানোটা তো তোমাদের শিখিয়ে দিলাম কিভাবে বসাবে। তোমাদের আমি এইখানে যে 6টা অঙ্ক দিয়েছে তার মধ্যে কয়েকটা করে দেখিয়ে দেবো যাতে তোমরা কোনো তোমাদের প্রবলেম না হয়। এখানে কিভাবে মূলদ সংখ্যা বের করব, এখানে দুটি করে দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা বের করতে দিয়েছে, তোমরা একাধিক মূলদ সংখ্যা বের করতে পারো। তাহলে এখানে দুটো নিয়ম আছে। 1 নম্বর নিয়মটা তোমাদের দেখতে হবে, সেই নিয়মটা কি, এটা কিন্তু আমি নিয়ম করছি, কোনো উত্তর কিন্তু দিচ্ছি না। এটা নিয়ম, প্রথম নিয়মটা কি, ধরো এক্স ও ওয়াই এর মধ্যে তোমাদের একটা মূলদ সংখ্যা বের করতে দিয়েছে, তাহলে তোমরা একটা যদি বের করতে দেয় খুব সহজে বের করে নিতে পারবে। এক্স আর ওয়াইকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে একটা মূলদ সংখ্যা এক্স ও ওয়াইয়ের মধ্যে পেয়ে যাবে। যেমন প্রথম অঙ্কটা এখানে দেখিয়ে দিয়েছে, দেখো 4 ও 5-এর মধ্যে মূলদ সংখ্যা বের করতে দিয়েছে, তাহলে 4 আর 5কে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে মানে 9/2, এইটা একটা মূলদ সংখ্যা। দেখো 4 আর 5-এর মধ্যেই পেয়েছিলে এখানে। ঠিক আছে, তাহলে এটা একটা 4 আর 5-এর মধ্যে মূলদ সংখ্যা, এইভাবে তোমরা সংখ্যা রেখায় বসিয়ে দিতে পারবে। 2 নম্বর যে নিয়মটা আছে, এই নিয়মটা তোমরা কখন অ্যাপ্লাই করবে, যখন তোমাদের ধরো অনেক বেশি সংখ্যক মূলদ সংখ্যা বের করতে দিয়েছে দুটো মূলদ সংখ্যার মধ্যে, মানে তোমাদের ধরো 4 আর 5-এর মধ্যেই হয়তো 5টা মূলদ সংখ্যা বের করতে দিয়েছে, তাহলে কিন্তু এইটা করতে গেলে অনেকটা লেন্দি প্রসেস হয়ে যাবে, অনেকটা বড় প্রসেস হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা কি করবে, যদি এক্স ও ওয়াইয়ের মধ্যেই দেয় এবং এক্সের থেকে ওয়াইটা বড় যদি হয়, তোমরা ওয়াই মাইনাস এক্স বাই n+1 এই ফর্মুলাটা ইউজ করবে। এই ফর্মুলাটা কি, এটা ইকুয়ালস টু ডি ধরে নিলাম। এখানে কি, এখানে n মানে তোমাদের যতগুলো বের করতে দিয়েছে, দেখো তোমাদের ধরো আমি দিয়েছি 4 ও 5-এর মধ্যে, তোমাদের আমি বললাম যে তোমরা 5টা মূলদ সংখ্যা বের করো, তাহলে এখানে n এর মানটা কত হয়ে গেল, এখানে n এর মানটা হয়ে গেল 5। ওকে, 4 ও 5-এর মধ্যে, তার মানে এখানে y হচ্ছে 5, x হচ্ছে 4, n হচ্ছে 5, 5 + 1 মানে 6, তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল 1/6। এবার তোমরা কি করবে, এই যে সব ছোট সংখ্যাটা আছে, মানে 4 ও 5-এর মধ্যে ছোট সংখ্যা 4, তেমন এক্স ও ওয়াই এর মধ্যে ছোট সংখ্যা কত, এটা হচ্ছে এক্স, তাহলে সেইটার সঙ্গে তোমরা এক্স প্লাস ডি এটা একটা মূলদ সংখ্যা, এক্স প্লাস 2d এটা একটা মূলদ সংখ্যা, এক্স প্লাস 3d এটা একটা মূলদ সংখ্যা, এক্স প্লাস 4d এটা একটা মূলদ সংখ্যা, এক্স প্লাস 5d এটা একটা মূলদ সংখ্যা। এইভাবে তোমরা করতে পারবে, যতগুলো সংখ্যা বের করতে দিয়েছে ততগুলো তোমরা আরামসে বের করতে পারবে। যখন 6d হয়ে যাবে তখন কিন্তু কি হয়ে যাবে, দেখো এখানে 6d মানে এটা হয়ে যাবে 1, 6 × 1/6 মানে এটা 1 হয়ে যাবে, তাহলে 1 হয়ে যাওয়া মানে কত হয়ে গেল, এক্স প্লাস 1 5, তার মানে এই পরের সংখ্যাটা সেটা 5। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি দেখি, তাহলে প্রথম সংখ্যাটা 4 + 1/6 এটা একটা মূলদ সংখ্যা, তারপরে 4 + 2/6 এটা একটা মূলদ সংখ্যা, তারপরে 4 + 3/6 এটা একটা মূলদ সংখ্যা। এইভাবে কিন্তু কমপ্লিট করে দিতে পারবে, যতগুলো মূলদ সংখ্যা বের করতে দেবে ততগুলো, এনটা কিন্তু যত খুশি তত হতে পারে। ঠিক আছে, এই দুটো নিয়ম তোমাদের বলে দিলাম। এইবার তোমরা এখানে দেখো একটা আমি করে দেখাচ্ছি, 5 নম্বরটাই যদি আমি সলিউশন বের করি, 5 নম্বর সলিউশনটা দেখো কি বলছে, 1/4 ও 1/3-এর মধ্যে মূলদ সংখ্যা বের করতে দিয়েছে, এখানে একটা দিয়েছে, যেহেতু একটা দিয়েছে তাই নিয়ম 1 নম্বর নিয়মটা ইউজ করতে পারো, 1/4 + 1/3/2। ঠিক আছে, এখানে 1/4 + 1/2, 1/3 মানে কত, এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা, লসাগু হচ্ছে 12, তাহলে 3 + 4/2 মানে এখানে কত হয়ে গেল, 7/12/2 মানে 1/2 মানে 7/24। এই 7/24টা 1/4 এবং 1/3-এর মধ্যেই কিন্তু মূলদ সংখ্যা হবে। তাহলে এই
প্রসেসটা ব্যবহার করে কিন্তু তোমরা পরের অঙ্কগুলো করে নিতে পারবে। আমি আসছি ডাইরেক্টলি 8 নম্বর অঙ্কটায় চলে আসছি। দেখো 8 নম্বর অঙ্কটায় কি বলছে, কোন বক্তব্যটি মানে কোন বক্তব্য যদি সত্য হয় তাহলে সেখানে টি লেখো, এবং যদি মিথ্যা হয় তাহলে সেখানে ফলস লেখো, মানে এফ লেখো। প্রথমটা কি দিচ্ছে দেখো, দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে আমরা পূর্ণ সংখ্যা পাই কিনা সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে যদি আমরা দুটি পূর্ণ সংখ্যাকে যোগ করি, ধরো আমি যোগ করলাম, একটা উদাহরণ দিচ্ছি, 3 আর 2 যদি যোগ করি তাহলে কত পাবো, 5। এটা কত, এটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে প্রথমটা হচ্ছে যোগ করলে পূর্ণ সংখ্যা আমি পাবো। যদি বিয়োগ করি, 3 2 বিয়োগ করলে কত, 1, এটাও একটা পূর্ণ সংখ্যা। আবার যদি গুণ করি, 3 গুণ 2 কত পাচ্ছি, 6, এটাও একটা পূর্ণ সংখ্যা। তার মানে কোনো দুটো পূর্ণ সংখ্যাকে আমরা যোগ করি, বিয়োগ করি অথবা গুণ করি, আমরা সবসময় কিন্তু পূর্ণ সংখ্যাই পাবো। ঠিক আছে, তার মানে এটা ট্রু। 9 নম্বরটায় চলে আসছি। 9 নম্বরে দেখো কি বলছে, দুটো মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি সংখ্যা পাবো। দেখো দুটো মূলদ সংখ্যা ধরে নিলাম, আমি একটা মূলদ সংখ্যা ধরে নিলাম x সমান m/n, আর একটা মূলদ সংখ্যা ধরে নিলাম y সমান p/q। এই দুটো মূলদ সংখ্যাকে যদি আমি যোগ করি তাহলে কি হবে, x প্লাস y মানে m/n প্লাস p/q, এখান থেকে কি পাচ্ছি লসাগু nq, এখান থেকে কি পাচ্ছি mq প্লাস pn। এইটা কি একটা মূলদ সংখ্যা, আগেই শিখলাম। দুটো পূর্ণ সংখ্যাকে এটা একটা পূর্ণ সংখ্যা, আগেই শিখলাম। দুটো পূর্ণ সংখ্যাকে গুণ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, এটাও পূর্ণ সংখ্যা, যোগ করলে পূর্ণ সংখ্যাই পাবো। আবার যদি আমি ভাগ করলাম পূর্ণ সংখ্যাকে, পূর্ণ সংখ্যা মানে এইটা যদি p/q আকারে দেখি, এটাকে p ধরে নিলাম, এটাকে q ধরে নিলাম, তার মানে এটা p/q আকারে আছে। দুটোই যেহেতু পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যার যে প্রধান শর্ত সেই শর্তটা এখানে পালন করছে, তার মানে এটা কি হবে, এটা মূলদ সংখ্যা হবে। যদি আমরা বিয়োগ করি তাহলে সিম্পল এখানে যোগ চিহ্নের জায়গায় বিয়োগ চিহ্নটা দিয়ে দিলাম, তাহলে কি হলো, এখানেও এটা মূলদ সংখ্যা পাচ্ছি। যদি আমরা গুণ করি, গুণ করলেও কিন্তু আমরা মূলদ সংখ্যাই পাবো। আর যদি ভাগ করি, গুণটা একবার দেখে নিই, x গুণ y কত পাচ্ছি, mp/nq, এটা মূলদ সংখ্যা, কারণ এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, p/q আকারে এখানে প্রকাশ করা যাচ্ছে। আবার যদি x ভাগ y করি তাহলেও কিন্তু আমরা মূলদ সংখ্যাই পাবো। ঠিক আছে, তখন কি পাবো, mq/np, এটাও একটা মূলদ সংখ্যা, যেহেতু এটাকে p/q আকারে প্রকাশ করতে পারছি। ঠিক আছে, তাহলে কোষে দেখি এই 1.1 এটা আমি পুরোটা করে দেখালাম। যে প্রবলেমগুলো এখনও মানে যেটা সলভ করলাম না কিন্তু তার প্রসেসগুলো বলে দিলাম, তোমরা সলভ করে দেখো, কারণ সবকটা যদি আমার কাছ থেকেই দেখে তোমরা করতে যাও তাহলে কিন্তু শিখতে পারবে না। তো এই করতে গিয়ে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তার উত্তরটা কিন্তু তোমাদের দিয়ে দেবো।